সুভদ্রা জলের পট্টি নিয়ে জগন্নাথের কপালে ভালো করে দিয়ে দেয়। নাও, এবার সবাই মিলে রথের দড়ি ধরে টানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলমাধবের কথা মতো সবাই রথের দড়ি টেনে রথ জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আহ, কি মিষ্টি সুস্বাদু কাঁঠাল! আজ আমার পেট আর মন দুটোই ভরে গেছে। উফ, কিন্তু কি গরমটাই না পড়েছে। বাবারে বাবা, আমার তো খুব গরম করছে। এই গ্রীষ্মের প্রখর রোদের তাপে এই জঙ্গল ও জঙ্গল ঘুরে ঘুরে বেড়ালে গরম তো করবেই। যোগু, এবার তুই মহলে ফিরে চল, এক্ষুনি আমাদের কেউ দেখে ফেলবে। হ্যাঁ, চলো বলরাম দাদা, আমার খুব গরম করছে। আজ মহলে ফিরে গিয়ে ঠান্ডা শীতল জলে মজা করে স্নান করব। এই কথা বলে জগন্নাথ ও বলরাম তাদের মহলে ফিরে যায়। তারপর জগন্নাথ স্নানের প্রস্তুতি শুরু করে। শীতল কলসি ভর্তি জল মাথায় ঢালতে থাকে। আহ, শান্তি! যা গরমটাই না পড়েছে, এই এক কলসি জলে তৃপ্তি হচ্ছে না। আমি আরো শীতল জল ঢেলে স্নান করি। এরপর জগন্নাথ একের পর এক কলসি ভর্তি জল ঢেলে স্নান করতে থাকে। ঠিক তখনই সেখানে বলরাম এসে উপস্থিত হয়। একটা নয়, দুটো নয়, 108 কলসি শীতল জলে স্নান করতে দেখে দাদা বলরাম বলেন, এই যোগু, আর নয়, এই নিয়ে 108 কলসি জল ঢাললি। এবার ওঠ, এমনিতেই তোর যা ঠান্ডা লাগার ধাত, এরপর জ্বরে পড়লে কিন্তু আমি তোকে দেবী লক্ষ্মীর হাত থেকে রক্ষা করতে পারবো না। আহ দাদা, বকছো কেন? মর্তের বাতাসে কি গরম! আমার তো শীতল জলে স্নান করতে দারুণ লাগছে। আমি আর একটু স্নান করি না। এমন সময় সেখানে সুভদ্রা এসে উপস্থিত হয়। জগন্নাথের জেদ দেখে সে তার হাত ধরে বলে, বলরাম দাদা ঠিকই বলেছে জগন্নাথ দাদা, তুমি বড্ড জেদ করছো। এবার চলো, তোমার তো আবার একটুতেই হাঁচি শুরু হয়ে যায়। কিচ্ছু হবে না আমার, এই তো শেষ কলসির জলটা শুধু ঢালতে বাকি আছে। আচ্ছা, ব্যাস হলো তো, এবার বোঝো, শীতল জলে স্নান করে তুমি আবার জ্বর সর্দি বাঁধিয়ে বসলে। ওদিকে পুরীর মন্দিরে তখন দেখা যায় এক পুরোহিত ভগবান জগন্নাথের গর্ভগৃহের দরজা বন্ধ করে দিয়েছে। পুরোহিত মশাই, আমরা তো জগন্নাথ দেবের দর্শনই পেলাম না। গর্ভগৃহের দরজা বন্ধ করে দিলেন কেন? দরজাটা খুলুন না। প্রভুর এখন খুব জ্বর, প্রভুর এখন বিশ্রামের প্রয়োজন, তাই 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে। হে প্রভু জগন্নাথ, তুমি হলে জগতের নাথ। তোমার এই জ্বর শুধু জ্বর নয়, যেন মনে হয় এই গোটা জগতের অশুভ শক্তির উত্তাপ তুমি নিজের মধ্যে শোষণ করে নিয়েছো, যাতে তোমার ভক্তরা ভালো থাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই কথা বলে মন্দিরের সামনে থেকে সমস্ত ভক্তরা চলে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। জগন্নাথ দেবের চিকিৎসার জন্য নীলমাধব হাঁটতে হাঁটতে ভগবানের মন্দিরের দিকে যেতে থাকে। কি জানি বাবা, কাঠের তৈরি ভগবানেরও আবার জ্বর হয় নাকি? আমি ওই ভগবানের মূর্তিকে কি করে সুস্থ করব জানি না। পিতা আমাকে এই পাচনের বাটি আর ঝোলাটা দিয়ে পাঠিয়ে তো দিলেন। এরপর নীলমাধব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই ঘটে এক অলৌকিক ঘটনা। সে এসে পৌঁছায় এক মহলে। দেখে তার সামনে কোনো কাঠের মূর্তি নেই, রয়েছে 3টি বিশাল খাট, আর তাতে শুয়ে আছেন সাক্ষাৎ 3 ভাই বোন। জগন্নাথের গায়ে মোটা চাদর জড়ানো, তিনি জ্বরে কাঁপছেন। এ কি প্রভু, এ আমি কি দেখছি? এ আমার স্বপ্ন নাকি সত্যি দেখছি? বৈদ্যপুত্র নীলমাধবকে আসতে দেখে বলরাম ও সুভদ্রা জগন্নাথের বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। যোগু, আমি তোকে বারবার বারণ করেছিলাম, আর অত শীতল জলে স্নান করিস না। কে কার কথা শোনে? এখন বোঝ ঠেলা। বলরাম দাদা, আর বকাবকি করো না। দেখো না, জগন্নাথ দাদার মুখটা জ্বরে একেবারে শুকিয়ে গেছে। দাঁড়াও, আমি জলের পট্টিটা আরো একবার কপালে দিয়ে দিই।
এই কথা বলে সুভদ্রা জলের পট্টি নিয়ে জগন্নাথের কপালে ভালো করে দিয়ে দেয়, আর জগন্নাথ জ্বরের ঘোরে বলে, আমার মিষ্টি বোন আমাকে কত ভালোবাসে, আর একটু ঠান্ডা জলের পট্টি দে না সুভদ্রা। শুধু জলপট্টি দিলে তোমার জ্বর কমবে না। বৈদ্যপুত্র তোমার জন্য পাচন ঔষধি ও তেল নিয়ে এসেছে। এবার তুমি ঔষধিটা খেয়ে নাও, তাহলে তোমার জ্বর কমে যাবে। আমি ধন্য, আমি ধন্য, সচক্ষে ভগবানের এই লীলা দেখে আমি ধন্য। এই বলে নীলমাধব পাচনের বাটিটা এগিয়ে দেয় সুভদ্রার দিকে। মা বাবা এই 10 মূল পাচন আর জড়িবুটির তেল দিয়ে পাঠিয়েছেন, বলেছেন এই তেল মালিশ করলে আর পাচন খেলে প্রভুর জ্বর সেরে যাবে। নাও এবার বড় করে হাঁ করো, এই পাচনটা খেয়ে নাও দেখি। সুভদ্রা পাচনটা জগন্নাথের মুখের কাছে নিয়ে যেতেই জগন্নাথ ওষুধের গন্ধ শুঁকেই মুখ বেঁকিয়ে চাদরটা মুখের উপর টেনে ঢাকা দিয়ে দেয়। আমি খাবো না, কি বিশ্রী গন্ধ, বড্ড তেতো। আমি বরং জ্বরেই ভুগে নেব, তবু ওই 10 মূল পাচন আমি ছোঁবো না। এই কালু, আবার জেদ? একে নিজের দোষে জ্বরে পড়েছিস, তার উপর আবার ওষুধ খাবি না? নীলমাধব এত কষ্ট করে তোর জন্য ওষুধ নিয়ে এলো যে। দাদার বকুনি শুনে জগন্নাথ চাদরের তলা থেকে মুখ বের করে। না দাদা, আমি তেতো খাবো না, আমাকে বরং একটু মাখন এনে দাও। প্রভু, আপনি যদি এই ওষুধটা না খান তাহলে আপনার জ্বর কমবে কি করে? আর জ্বর না কমলে গুন্ডিচা মাসির বাড়ি যাবেনই বা কি করে? গুন্ডিচা মাসির বাড়ি কথাটা শুনতেই জগন্নাথের কান খাড়া হয়ে যায়, মুখে এক গাল হাসি নিয়ে বলে, মাসির বাড়ি? হ্যাঁ প্রভু, মাসি তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন। আপনি সুস্থ হলেই আপনার বিশাল নন্দীঘোষ রথে চড়ে আপনি, বড় ঠাকুর আর মা সুভদ্রা মিলে মাসির বাড়ি যাবেন। ঠিক বলেছ নীলমাধব। আর মাসি খবর পাঠিয়েছে জগন্নাথ দাদা গেলে রোজ নিজের হাতে পোড়া পিঠে বানিয়ে খাওয়াবে, সাথে ক্ষীরের মালপোয়া, ছানা পোড়া, আরো কত কি। কিন্তু জগন্নাথ দাদা যদি ওষুধই না খায় তাহলে রথে চড়বে কে? পোড়া পিঠে? মাসির হাতের পোড়া পিঠে? এই সুভদ্রা, দে দে তাড়াতাড়ি ওই পাচনটা আমাকে খাইয়ে দে। 15 দিনের জ্বরে মুখে আর রুচি নেই, মাসির হাতের পিঠে না খেয়ে আমি আর থাকতেই পারছি না। এরপর সুভদ্রা জগন্নাথকে পাচনটি খাইয়ে দেন, আর ঐশ্বরিক ভাই বোনের খুংসুটি ও ভালোবাসা দেখে নীলমাধবের চোখ থেকে এক ফোঁটা জল জগন্নাথের পায়ের ওপর পড়ে। নীলমাধব, আমি তোকে আশীর্বাদ করছি, তুই সব সময় আমার রথের রশির সর্বপ্রথম থাকবি। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। 15 দিনের সেবা আর ভালোবাসায় জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন, আর অবশেষে রথে যাত্রা করে জগন্নাথের মাসির বাড়ি যাবার দিন চলে আসে। জগন্নাথ দাদা, বলরাম দাদা, তোমরা প্রস্তুত তো? বাইরে দেখেছো, আজ সবাই রথের দড়ি টেনে আমাদের মাসির বাড়ি নিয়ে যাবে বলে এসেছে। ওদিকে দেখা যায় রাজা থেকে প্রজা সবার হাতে আজ রথের রশি, আর বিশাল নন্দী ঘোষ রথে হাসি মুখে বসে আছেন জগতের নাথ জগন্নাথ। নাও, এবার সবাই মিলে রথের দড়ি ধরে টানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলমাধবের কথা মতো সবাই রথের দড়ি টেনে রথ জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর তখন মহলে দেখা যায়, স্বামী, আমি আপনাকে ছাড়া কি করে থাকব? আপনি কথা দিন যে আপনি শীঘ্রই ফিরে আসবেন। তুমি চিন্তা করো না লক্ষ্মী, আমি 2 দিনের মধ্যেই আবার ফিরে আসব। আপনি আমাকে কথা দিন যে আপনি শীঘ্রই ফিরে আসবেন, না হলে কিন্তু আমি খুব রাগ করব। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম। এই কথা বলে জগন্নাথ দেব অদৃশ্য হয়ে রথের মধ্যে বসে থাকা কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করে যান, আর তখনই আকাশ থেকে রথের ওপর পুষ্পবৃষ্টি হতে থাকে। আরে হাঁপিয়ে গেলে চলবে, টানো টানো, আরো জোরে রথের দড়ি ধরে টানো।
জগন্নাথ দেবের রথ গড়াতে গড়াতে এসে উপস্থিত হয় তার মাসির বাড়ির সামনে। তখনই তিনটি অদৃশ্য আলোক রশ্মি মূর্তি থেকে বেরিয়ে সোজা গিয়ে উপস্থিত হয় তাদের মাসির ঘরের মধ্যে। মাসি, আমরা এসে গেছি। মাসি, কোথায় তোমার পোড়া পিঠে? আমাকে দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। কত দিন হয়ে গেল আমি তোমার হাতের পোড়া পিঠে খাইনি। তোমরা 3 ভাই বোন আসনে বসো। তোমাদের জন্যই তো আমি এত খাবারের আয়োজন করেছি। মাসির বাড়িতে তোমাদের যত্নের কোনো ত্রুটি হবে না। 3 ভাই বোন মজা করে মাসির হাতের রান্না খেতে থাকে। এইভাবেই আনন্দে মজায় দিন কাটতে থাকে। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। ওদিকে স্বামীর অপেক্ষায় দেবী লক্ষ্মী। আমি অপেক্ষা করতে করতে ব্যাকুল হয়ে উঠেছি। আমাকে কথা দিয়েও আপনি কথা রাখলেন না। এবার দেখুন আমি কি করি, হাড়ে হাড়ে টের পাবেন। দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের ওপর প্রচণ্ড রেগে যান। আর ওদিকে জগন্নাথ দেব, এই রে, আমি তো দেবী লক্ষ্মীকে দেওয়া কথা ভুলেই গিয়েছিলাম। আজ 5 দিন হয়ে গেল। লক্ষ্মী প্রচণ্ড রেগে আছেন। এবার আমি কি করি? দেবী লক্ষ্মী জগন্নাথের ওপর রেগে গিয়ে কি করতে চলেছেন? জগন্নাথ দেব কি দেবী লক্ষ্মীর রাগ ভাঙাতে পারবেন, নাকি অন্য কিছু ঘটতে চলেছে? এই গল্পের পরবর্তী পর্ব আমরা উল্টো রথযাত্রার ঘটনা নিয়ে তৈরি করব। তাহলে বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।